প্রিয় ছাত্রছাত্রী, প্রতিদিন আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, প্রায় দিন। আজ তোমাদের সামনে একটি টপিক নিয়ে আলোচনা করতে এলাম, কিন্তু তার আগে আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প করব, একটু রসিকতা করব, একটু হাসি রহস্য করব। কি বলে? আমি তোমাদেরকে একটা ছোট্ট জোকস শোনাচ্ছি, মন দিয়ে শুনবে। একদিন পচা প্রচণ্ড দুষ্টুমি করছিল। তার মা রাগ করে পচাকে বলল, মেরে তোর ৬৪টি দাঁত ভেঙে দেব। এই কথা শুনে পচার বাবা হঠাৎ করে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি করে ৬৪টি দাঁত ভাঙবে? মানুষের তো ৩২টি দাঁতই হয়। ঠিক সেই সময় পচার মা সেটার উত্তর দিচ্ছে, জানতাম জানতাম তুমি নাক গলাবে, তাই তোমারও ৩২টি দাঁত আমি এর মধ্যে যোগ করে রেখেছি। এই ছোট্ট একটা বিষয় আমাদের মধ্যে কি তৈরি করছে? একটা হাস্যরসের সৃষ্টি করছে, তাই না? একটু হাসছি আমরা কেন? পুরোটা কি অবাস্তব কথা? না, খুবই সামঞ্জস্য রয়েছে, অথচ সামঞ্জস্যের ভেতরে একটা অসামঞ্জস্য রয়েছে, বাস্তবের ভেতরে একটা অতিবাস্তব যেন রয়েছে। একটু মজা করা হয়েছে। এটাকেই বলে জোকস, এটাকেই বলে চুটকি। চুটকি, জোকস আমাদের মনের মধ্যে হাস্যরস তৈরি করে। এটা যতটা সত্য ততটাই সত্য কিন্তু এই ছোট ছোট ২-৪ লাইনের কথা মাঝে মাঝে আমাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে ভাবাবেগ তৈরি করে, করে না কি? চর্যাপদের ছোট ছোট ২-৪ লাইন, বেদ, শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, এইসবের যে ছোট ছোট শ্লোক আমাদেরকে কত অদ্ভুত করে ভাবাই বলেন তো, তাই না? আচ্ছা, এই যে ছোট ছোট বিষয় আমাদেরকে এত ভাবাচ্ছে, কখনো হাসাচ্ছে, নতুন নতুন করে কল্পনা করতে শেখাচ্ছে, এগুলোকে আমরা কি নাম দিব? কবিতা, উপন্যাস, নাটক, শ্লোক, নাকি চুটকি? আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, নাকি এর বাইরে কিছু আছে? শোনো তবে। সে বছর বর্ধমানে একটি সাহিত্য সম্মেলন হয়েছিল। সেই বর্ধমানের সাহিত্য সম্মেলনে ৫ জন বিশিষ্ট লেখকরা সভাপতিত্ব করেছিলেন। কে কে? প্রথম, শ্রীযুক্ত হীরেন্দ্রনাথ দত্ত। কি করেন তিনি? তিনি কিন্তু দর্শন চর্চা নিয়ে বা দর্শন সাবজেক্ট নিয়ে রিসার্চ করেন। তারপরে আসছে শ্রীযুক্ত যোগেশচন্দ্র রায়। তিনি কি করেন? তিনি বিজ্ঞান বিষয়ে রিসার্চ করেন। যদুনাথ সরকার, তিনি ইতিহাস বিষয়ে রিসার্চ করেন। একজন প্রমথ চৌধুরী, তিনি সাহিত্য নিয়ে রিসার্চ করেন। বাকি থাকছেন একজন, যিনি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। ইনি কি করেন? তোমরা নিশ্চয় এতক্ষণে জেনে গেছো হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের নাম, যিনি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নিয়ে, অর্থাৎ বাংলা সাহিত্যের ভাষা নিয়ে, সেই ভাষার জন্ম নিয়ে, সাহিত্যের পরিকাঠামো নিয়ে প্রচুর প্রচুর ব্যাখ্যা করে গেছেন। সেই ব্যক্তি, সেই শাস্ত্রী মহাশয়, এই ৫ জন ছিলেন প্রধান সভাপতি সেই অনুষ্ঠানের। ৫ জন ৫ রকমের ব্যাখ্যা করেছে, আলোচনা করেছে। আর আমরা যেভাবে জানি, আজকের সমাজেও যেভাবে শিক্ষিত মানুষকে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ে না। তাদের বিভিন্ন মতামত নিয়ে নিজেরা কি করে? নিজস্ব মতামত পেশ করে এবং সেখানে যুক্তিতর্ক করে। এই যুক্তিতর্ক খারাপ নয়, এই কাদা ছিটাছিটি বাস্তবে নিন্দনীয় নয়। এখান থেকেও কিন্তু নতুন করে কিছু তত্ত্ব জানা যায়, নতুন কিছু সৃষ্টিও হয়। এইরকমই একটি আলোচনা সভাতে এই ৫ জন বক্তা ৫ রকমের বক্তব্য রেখেছেন, এবং সেই ৫ জনের মধ্যে থেকে একজন, যিনি প্রমথ চৌধুরী, তিনি সাইডে সরে এসে সেই আলোচনা সভার পরে এসে একটি প্রবন্ধ রচনা করলেন, যার নাম দিলেন চুটকি। এবার আসি বিষয়টাতে, দেখি যে এই চুটকি প্রবন্ধে প্রমথ চৌধুরী কি বলছেন। তিনি বলছেন যে আমার একটি দোষ আছে, যে আমি কথায় কথায় বলি হচ্ছে। এই হচ্ছে কথাটা তিনি কথায় কথায় বলতে থাকেন, কিন্তু সত্যি কথা বলতে কি, যে বাংলা সাহিত্যে কিছু হচ্ছে না। না তো কর্মজগতে বাঙালিরা কিছু করছে, না তো সাহিত্য জগতে নতুন কিছু করছে, মানে কিছুই হচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। আর বর্ধমানের গত সাহিত্য সম্মেলনে
তিনি বলছেন যে পঞ্চ সভাপতি যা যা আলোচনা করেছেন, যেমন তারা দর্শন নিয়ে আলোচনা করেছেন, তারা ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, তারা বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, তারা সাহিত্য এবং সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। ভালো কথা, কিন্তু সেই আলোচনা সভায় বাকি 4 জন কি বলেছে এবং তার সাথে যে মতামতের মিল হচ্ছে না প্রমোদ চৌধুরীর, সেই কথাগুলিকে তিনি সুন্দর করে একটি প্রবন্ধে তুলে ধরেছেন। এই প্রবন্ধে কি বলছেন? বলছেন শ্রীযুক্ত হীরেন্দ্রনাথ দত্ত তিনি আলোচনায় বলেছেন যে সত্যের সাক্ষাৎ বাঙালি করতে চায় না, তাতে ভয় পায়। সত্যের সাক্ষাৎ করতে হয় এবং সত্যাসত্য বিচার বিশ্লেষণ করতে হয়, তারপরে সত্যিটা গভীর হয়ে দেখা দেয়। না তো বাঙালি সত্যকে সৃষ্টি করতে চায়, না তো দৃষ্টি করতে চায়, অর্থাৎ না তো স্রষ্টা না তো দ্রষ্টা। কিন্তু দর্শন চর্চা এটা আমাদের বাঙালিদের না তো রিয়ালিটির মধ্যে পেশ করছে, না তো ক্রিটিক্যাল হচ্ছে, অর্থাৎ মানুষ যে কিছু করছেই না, বাঙালি যে নতুন করে কিছু দর্শন বিদ্যা নিয়ে চর্চা করছে না, এখানেই কিন্তু একটা কোথাও যেন একটা দুঃখ, একটা ক্ষোভ মিশে আছে প্রমোদ চৌধুরীর মনের মধ্যে। আর এই কথাটা তিনি কিভাবে প্রকাশ করছেন? বলছেন হীরেন্দ্রনাথ দত্ত মহাশয় কিন্তু বক্তৃতায় বলেছেন যে বাঙালির দ্বারা কিছুই হচ্ছে না, কিন্তু তারপরে প্রমোদ চৌধুরী বলছেন হচ্ছে, কিছু তো হচ্ছে। কি হচ্ছে পরে আসছি। এরপরে যোগেশচন্দ্র রায় বলছেন যে বিজ্ঞান সম্পর্কে তিনি আলোচনা করছেন। তিনি বলছেন কি যে মূর্ত বিজ্ঞান আর কি যে অমূর্ত বিজ্ঞান, বাঙালি কিছুই বুঝতে পারছে না। বাঙালি কোনটা যন্ত্র আর কোনটা তন্ত্র, এই যন্ত্রতন্ত্র কি? ধরুন একটা মেশিন আছে আমার কাছে, এটা যন্ত্র, মেশিনকে কি প্রক্রিয়ায় কাজে লাগাবো সেটা হচ্ছে তন্ত্র পদ্ধতি। তো কি যে যন্ত্রভাগ আর কি যে তন্ত্রভাগ, বাঙালির ভালো করে কিছু বুঝতেই পারছে না। সে শুধু সূত্রগুলো মুখস্থ করছে আর ব্যাস, এগুলোকে প্রয়োগও করছে না নিজেদের জীবনে। তাহলে সে বিজ্ঞানের কি লাভ? এই করে দুঃখ প্রকাশ করেছেন যদুনাথ সরকার মহাশয়, যোগেশচন্দ্র মহাশয়। এরপরে যদুনাথ সরকার আসছেন, তিনি ইতিহাস নিয়ে আলোচনা করছেন। কি বলছেন? বলছেন ইতিহাসের উদ্দেশ্য কি? ইতিহাসের উদ্দেশ্য হলো সত্যের আবিষ্কার করা। এটা তো সত্য কথা, তাই না? কি ঘটেছিল কবে সেই কথা আমরা কিভাবে বিশ্বাস করব? নাকি আমরা রিসার্চ করব যে ইতিহাসে কি ঘটেছিল, সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, তারপরে তো বুঝবো। তাহলে সেই যে ইতিহাসটা আমরা আবিষ্কার করব, সেটা কি গুপ্ত গোপনে রাখা আছে? না, সেটা লুপ্ত, অর্থাৎ হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া কথাকে আমরা টেনে বের করব। আর এটা কিন্তু অবশ্যই এর জন্য বিজ্ঞানের প্রয়োজন, বিশেষ জ্ঞান লাভের প্রয়োজন, বিশেষ পদ্ধতি এবং প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন। তাই তিনি বলছেন এই ক্ষেত্রে বিজ্ঞানের ভীষণ প্রয়োজন হয়। কিন্তু কি করা যাবে? অতীতের অন্ধকারের উপর বিজ্ঞানের আলো, জ্ঞানের আলো না ফেললে তাহলে তো হবে না। শুধুমাত্র ইতিহাসের উপরে ঢিল ছুড়লে হয় না, এই কথা তিনি বলেছেন। এমনকি স্বয়ং সভাপতি মহাশয় অর্থাৎ শাস্ত্রী মহাশয়, অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, তিনি বলছেন, তিনি অসাধারণ কথা বলেছেন। লাখ কথার এক কথা বলেছেন। লাখ কথার এক কথাটা কি বলছেন? বাংলা সাহিত্যে কিছু হচ্ছে না, ইতিহাসে কিছু হচ্ছে না, দর্শনে কিছু হচ্ছে না, বিজ্ঞানে কিছু হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটার নাম চুটকি। মানুষ বড় কিছু রচনা করছে না, অথচ তিনি বলছেন বহুদিন আগে পর্যন্ত বড় কিছু রচনা করা হয়েছিল। তিনি নিজেই বলেছেন শাস্ত্রী মহাশয় যে অনেক দিন আগে একখানা বই পড়েছিলাম, সেই বইটা আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে, কিন্তু আজ যা লেখা হচ্ছে তা সব চুটকি, তাতে কিছু পরিবর্তন আসছে না। এইটার বিরোধিতা করে এই প্রবন্ধে প্রমোদ চৌধুরী স্পষ্ট বলছেন যে আচ্ছা বেশ, মানলাম যে অনেকে অনেক বড় গ্রন্থ আর লিখছে না, ছোট ছোট চুটকি লিখছে, তা আপনি শাস্ত্রী মহাশয় আপনি কি লিখছেন? হ্যাঁ, আপনি যে যা যা লেখালেখি করেছেন সেগুলো কি আপনি একেবারে বিশাল আকারের কিছু লিখেছেন? না, নিশ্চয়। সেই ক্ষেত্রে তাহলে সেটাকে কি বলা যাবে? চুটকি নয় তো কি? আচ্ছা, চুটকি বলতে আপনি কি ভাবেন? যে ছোট ছোট লেখা শুধু আকার দিয়ে দেখবেন? না, আকার দিয়ে লেখাকে বিশ্লেষণ করা যায় না, আকার দিয়ে লেখাকে পরীক্ষা নিরীক্ষা করা যায় না। লেখার গুণগত মানকে পরীক্ষা করতে হয়, বিচার এবং বিশ্লেষণ করতে হয়, তার গভীরতাকে মাপযোগ করতে হয়, তারপরেই সেটাকে বোঝা যায় সেটা প্রকৃত লেখা কি নয়। কিন্তু আপনি মনে করছেন বড় লেখা হচ্ছে না বলেই কিছুই লেখা হচ্ছে না, এটা আপনি ভুল বলছেন শাস্ত্রী মশাই। কারণ আপনি মনে করেছেন যে কোনো একটা বড় লেখা আপনি কোনো দিন পড়েছেন আর আপনার জীবনকে ওলটপালট করে দিয়েছে। তা প্রশ্ন হলো, আপনি যা যা লিখছেন সেগুলো কি কোনো বাঙালিকে ওলটপালট করে দিতে পারে? প্রশ্ন করুন
যে কোনো বাঙালি পাঠককে? তারা নিজের বুকে হাত রেখে বলুক তো দেখি যে আপনার কোন লেখাটা পড়ার পর তাদের জীবনে একদম আমূল পরিবর্তন ঘটে গেছে। কেউ বলতে পারবে না, কারণ আপনিও ওই চুটকিরই মধ্যে পড়ছেন। আর যদি বলেন বড় বই লেখার কথা, তাহলে যত কম লেখা হয় বড় বই তাতেই ভালো। কারণ কি, যত বড় বই লেখার চেষ্টা বাড়বে, লেখকরা সবাই ভিড় করবে, বড় বই লিখব, বড় আকারের কিছু লিখব, এর ফলে কি হবে, পাঠকের সংখ্যা কমবে। পাঠক অত গুরুত্ব সহকারে অত বড় গ্রন্থ পড়বে না, সে সহজ পদ্ধতিতে সহজে গভীর কিছু জানার চেষ্টা করবে। আর এটাকে যদি আপনি চুটকি বলে ব্যঙ্গ করেন, তাহলে ঠিক আছে, আপনার ব্যঙ্গতে কিছুই এসে যায় না। এবার কি বলছে যে এই শাস্ত্রী মহাশয় ভাষণ দেওয়ার সময়, বক্তৃতা দেওয়ার সময়, সেই সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় একটা চমৎকার কথা বলেছেন। বলছেন যে চুটকির একটা দোষ হচ্ছে সেটা যখনকার তখনই, বেশি দিন থাকে না। এই যে আমি একটু আগে একটা জোকস শোনালাম তোমাদেরকে, সেটা যখনকার তখনই, সেটা তো আর চিরকালের হয়ে থাকছে না, বেশি দিন থাকছে না। এই কথাটা তিনি বললেন এবং বললেন যে সংস্কৃতে কিন্তু এই চুটকি শব্দটা নাই। প্রমোদ চৌধুরী এবার প্রমাণ করছেন এই প্রবন্ধে যে সংস্কৃতে চুটকি শব্দটা নাই, কিন্তু পুরো সংস্কৃত সাহিত্যে চুটকি প্রসঙ্গটা কিন্তু আছে। কী রকম বিষয়টা? কারণ আপনি তো বলেছেন সংস্কৃতে কালিদাস এবং ভবভূতির পরে সব কিছুই কেবল লেখা হয়েছে চুটকি, কিন্তু সংস্কৃত সাহিত্যে ভবভূতি আর কালিদাসের পরে চুটকি লেখা হয়নি, চুটকি তাদের আগেও লেখা হয়েছে। কারণ আপনার কথা অনুযায়ী যদি ছোট কোনো লেখাকে চুটকি বলেন আপনি, মজার ভাবেন, তাহলে কিন্তু ভবভূতি আর কালিদাসের পূর্বেও একজন লিখেছেন এবং অনেকেই লিখেছেন। তিনি বলছেন আর্য যুগেও কিন্তু চুটকি লেখা হতো এবং সেটা খুবই উপকারী ছিল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ভর্তৃহরি 3টি শতক রচনা করেছিলেন এবং গাথা সপ্তশতী রচনা করেছিলেন। ভালো করে দেখলে বোঝা যায় যে তিনি এই যে ভর্তৃহরি, তিনি কিন্তু ভবভূতির আগের কবি এবং পাশাপাশি কালিদাসের প্রায় 200-300 বছর আগেকার কবি। তাহলে কি বলা যায় যে আগে কি চুটকি লেখা হয়নি? আগে চুটকি লেখা হয়েছে, আগে ছোট জিনিসই লেখা হয়েছে, তারপরে বড় জিনিস এসেছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, উপন্যাস কীভাবে আসলো, নাটক কীভাবে আসলো, ছোট গল্প কীভাবে আসলো? এদের গোড়ার দিকে দেখো গিয়ে, এর গোড়ার দিকে কিন্তু অনেক দিন আগে পর্যন্ত আমাদের এই উপন্যাস, ছোট গল্প এগুলো কবে আসলো? এই তো রিসেন্ট 200-300 বছর, আর কত। কিন্তু তার আগে কি ছিল? কবিতা ছিল, তাই না? মধ্যযুগে কবিতা ছিল, তার আগে শ্রী চৈতন্য চরিতামৃত ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন ছিল, চর্যাপদ ছিল, কত কত লেখা। আচ্ছা, শুধু কি এইটুকু? মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ ভাগবত গীতা, এগুলো কোন স্টাইলে লেখা? কবিতার আকারে। সেগুলো কবিতাগুলো কি খুব বড় বড় শ্লোক? না, মাত্র 2-4 লাইনের, মাত্র 2-4 লাইনের। তাহলে এগুলোকে কি চুটকি বলতে হবে? গভীরতা আছে লেখাটার। কিন্তু আপনি যদি কেবল আকারটাকে বিচার করেন যে আকারটা ছোট মানে চুটকি লেখা হচ্ছে, ভালো কিছু লেখা হচ্ছে না, তাহলে আপনার ব্যক্তিগত বিষয়। ঠিকই বলেছেন প্রমোদ চৌধুরী এক কথায়। তিনি কি বলছেন যে এই চুটকি আগে এসছে, তারপরে মহাকাব্য এসছে, মহানাটক এসছে, অর্থাৎ ছোট থেকেই বড় হয়। আর তাছাড়া বাণভট্ট কিন্তু বলে গেছেন যে এই ভর্তৃহরির যে লেখাগুলো, সেগুলোকে যখনকার তখনই বলা চলে না, এটা চিরকালের লেখা, তাই না? এবার কি, চুটকিকে কিন্তু আকার দিয়ে বুঝতে নেই, এর প্রকার দিয়ে বুঝতে হয়, এর বিকার দিয়ে বুঝতে হয়। নচেত সম্পূর্ণ সংস্কৃত সাহিত্যকেই কিন্তু চুটকি বলে ভ্রম তৈরি হয়। কিভাবে? বলছে যে সংস্কৃত সাহিত্যে প্রচুর লেখা, প্রায় পুরো সংস্কৃত সাহিত্যই কিন্তু ওই 2-4 ছত্রেরই লেখা, বা 4 ছত্রের বেশি কিন্তু লেখা হয়নি, সবই কবিতা। আচ্ছা, বেদের কথা যদি বলা যায়, তো শাস্ত্রী মহাশয় বলেছেন যে কয়েকজন কিছু কিছু ব্রাহ্মণ ছাড়া বেদ আর কোনো বাঙালি পাঠ করে না। এটা ভুল কথা। হ্যাঁ, ঠিক আছে, মানলাম বেদ এইভাবে কেউ পাঠ করে না। প্রমোদ চৌধুরী বলছেন মানলাম বেদ এইভাবে কেউ পাঠ করে না, কিন্তু সবাই জানে যে বেদ পাঠ না করলেও সবাই জানে যে ঋগ্বেদ কিন্তু আসলে ছোট কবিতা, আর সামবেদ হচ্ছে গান। এটা কিন্তু অধিকাংশ জন জানে। তার মানে এটা কি, কবিতা, গান, রচনা, এগুলো কোথা থেকে আসলো? কবিতা, গান, এই যে রচনার কৌশলগুলো কোথা থেকে আসলো? আমাদের সনাতন পদ্ধতি। এগুলো যদি আপনি বলেন যে সবই চুটকি, তাহলে চুটকি তো আমরা ধরে রাখবো, অসুবিধা নেই। তো আপনার লেখার মতো চুটকি চলে আসছে। শাস্ত্রী মহাশয় মুখে যাই বলুন না কেন, তার লেখার মধ্যে যে মহা গৌরব, সেইগুলো কিন্তু ওই ঐতিহাসিক চুটকি ছাড়া কিছু নয়। এটা কথা রসিকতা করে কিন্তু আবার প্রমোদ চৌধুরী বলছেন। আর কি বলছেন? বলছেন তিনি কিন্তু যদুনাথ সরকারের মতো বিশাল আকারে লেখা লিখতে যাননি, তিনিও কিন্তু কাটছাট করে লিখেছেন। অর্থাৎ তিনিও কোথাও যেন চুটকি লিখেছেন, ব্যঙ্গ করছেন যে চুটকি ছাড়া কিছু লেখা হচ্ছে না।
মানে নিজেকে বড় জায়গায় রাখতে চাইছেন শাস্ত্রী মহাশয়, কিন্তু আসলে কিন্তু আদতে কিন্তু তিনিও চুটকি লিখছেন। বলছেন যে শাস্ত্রী মহাশয় বাংলার ইতিবৃত্ত লিখেছেন। ভালো কথা, দেখো কি সুন্দর যুক্তি দিচ্ছে প্রমোদ চৌধুরী। তিনি বলছেন যে শাস্ত্রী মহাশয় বাংলা ভাষার, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত খুঁজেছে, অর্থাৎ ইতিহাসকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। ভালো কথা, কিন্তু এই বইটা কি বাস্তবে ঐতিহাসিক সত্য বই? না। কারণটা কি? ইতিহাসকে জানতে গেলে কোনো না কোনো অঞ্চলের ভূগোলকে স্থির করতে হয়, দেশের সীমানাকে আগে বন্ধ করতে হয়, ওই সীমানাটাকে ধরে সেই অঞ্চলের ইতিহাসকে জানা যায়। কিন্তু ইতিহাসকে জানার জন্য যে ভূগোলের প্রয়োজন, সেই ধারণাটাই শাস্ত্রী মহাশয়ের ছিল না। ফলে তিনি কি করছেন? ইতিহাসের গোড়া খুঁজতে যাচ্ছেন, কিন্তু ভূগোলকে প্রয়োজন বোধ করছেন না। তিনি ভূগোলের পরিচয় দিচ্ছেন না। তিনি বাঙালির পরিচয় দিতে গিয়ে বাংলাটারই পরিচয় দেননি, যে কতদূর পর্যন্ত বাংলা বিস্তৃত ছিল। তিনি বলছেন যে হস্তায়ুর্বেদ নামক যে শাস্ত্র গ্রন্থটি, সেটি কিন্তু অঙ্গরাজ্যে রচিত হয়েছিল। অথচ এই শাস্ত্রী মহাশয় যখন আলোচনা করছেন বাংলা সাহিত্যের ইতিহাস, তখন কিন্তু এই অঙ্গরাজ্যের ব্যাখ্যা কিন্তু করছেন না। তাহলে প্রশ্ন হলো, অতীতের যদি আপনি লম্বা চৌড়া বর্ণনা করতে চান, তাহলে অতীতটা দাঁড়িয়ে আছে যে ভূমির উপর, সেই ভূমিটাকে লম্বা চৌড়া করে দেখতে হবে যে কতটা বিস্তৃত ছিল সেই অঞ্চলটা। সেই ক্ষেত্রে শাস্ত্রী মহাশয় পারফেক্ট কাজ করেননি, কারণ তার ইতিহাস, বাংলা সাহিত্যের যে ইতিহাস, সেইখানে কিন্তু বরেন্দ্র ভূমিকে একেবারেই ছাড় দিয়ে দেওয়া হয়েছে। অথচ আশ্চর্য একটা কথা আমরা সবাই জানি, যে বাংলার অসংখ্য প্রত্নরাশি বরেন্দ্রভূমি নিজের বুকের ভিতর লুকিয়ে রেখেছে। অর্থাৎ বরেন্দ্রভূমিকে না জানলে প্রকৃতপক্ষে বাংলা অথবা বাঙালির ইতিহাসকে কিন্তু জানা যায় না। তাছাড়া শাস্ত্রী মহাশয়ের আরও কয়েকটি ভুল তিনি ধরেছেন প্রমোদ চৌধুরী। তিনি বলেছেন যে তিনি বলেন কথায় কথায় আমি বলি, আমার মতে। আচ্ছা, কথায় কথায় যদি একজন ব্যক্তি বলে আমি বলছি, আমার মতে এইটা, এইসব কথার অর্থ হলো যে তিনি নিরপেক্ষভাবে বস্তুতান্ত্রিক বা বস্তুতন্ত্রতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। মানে বস্তুটা যেটা, সেটা পারফেক্ট যা, সেটা কথা না বলে আমি যদি বলি আমার মনে হয়, আমি মনে করি, কেন এমনি করে বলবেন আপনি? তার মানে আপনি বস্তুতন্ত্রতার ধার ধারেন না। অর্থাৎ আপনি যে কথাগুলো লিখছেন সেটা মন গড়াও হতে পারে, কল্পনাও হতে পারে। কল্পনা হতে পারে মানে আপনি যা লিখছেন তাও এক ধরনের কাব্য তথা কবিতা। আর কাব্য কবিতাকে আপনি নিজেই বলছেন চুটকি লেখা হচ্ছে, তাহলে বেশ, তাহলে আপনার লেখাও কিন্তু চুটকি বলে প্রমাণিত হলো। তাছাড়া শাস্ত্রী মহাশয়ের আরও একটি অসাধারণ গুণের কথা বলেছেন। বাস্তবে ব্যঙ্গবিদ্রুপ করে শাস্ত্রী মহাশয়ের কিন্তু দোষটাকেই ধরতে চেয়েছেন। শাস্ত্রী মহাশয় কী করেন জানো? তিনি না ওই সংস্কৃত শ্লোকগুলো থেকে বিশেষ বিশেষ শব্দকে বের করে আনেন, আর সেই শব্দের সাথে সাদৃশ্য খুঁজেন, মিল খুঁজেন অন্য একটা শব্দের, ব্যাস দুই শব্দকে মিল করে আমাদের সামনে তুলে ধরে যে দেখুন ওই সময়টাতে এই শব্দ ছিল, ওই সময়টাতে এই শব্দ ছিল, তার মানে দুটোর মধ্যে একটা মিল আছে। অপ্রাসঙ্গিক কথা, অযৌক্তিক কথা, এটা বৈজ্ঞানিক সত্য হতেই পারে না এই পদ্ধতিটা। মানে কোনো কিছুর সাথে কোনো কিছুর একটা মিল আছে, টিউনের মিল আছে, স্বরের মিল আছে, কোনো একটি অক্ষরের মিল আছে, তার মানে আপনি ভেবে নেবেন যে দুটোর মধ্যে কোনো মিল আছে। আচ্ছা, খ্রিস্ট আর কেষ্ট দুইয়ের মধ্যে কি মিল আছে? একদম না। এই খ্রিস্ট আর আমাদের যে কেষ্ট অর্থাৎ কৃষ্ণ আর যিশু, তাদের ইতিহাস আলাদা, তাদের ভূগোল আলাদা, তাদের স্থান আলাদা, তাদের সময় আলাদা, তাদের পরিস্থিতি আলাদা, তাদের কার্যকালিতা আলাদা। তাহলে দুজনে একই হলো কি করে? শুধু খ্রিস্ট আর কৃষ্ট নাম দিল, ব্যাস হয়ে গেল একই, এরকমটা হয় না। কিন্তু শাস্ত্রী মহাশয় এই ধরনের প্রচুর শব্দকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছেন, এইভাবে করে একটা ঐক্য তৈরি করার চেষ্টা করেছেন। সেটা ভিন্ন ভিন্ন ব্যক্তির মধ্যে হোক বা ভিন্ন ভিন্ন বিষয়ের মধ্যেই বা বস্তুর মধ্যেই হোক না কেন। এটা প্রমোদ চৌধুরী কিন্তু একদম মেনে নিতে পারেননি। তিনি একটি অসাধারণ যুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে কত দূর পর্যন্ত এই শাস্ত্রী মহাশয়ের ব্যাখ্যা ভুল হতে পারে। এটা শাস্ত্রী মহাশয়ের জন্য কিন্তু একটা অপমানজনক, আবার একটা শিক্ষাজনকও ব্যাপার। অর্থাৎ চুটকি কখনোই যে সবসময় যে খারাপ করবে তা নয়। এই সমালোচনা, সাহিত্যের সমালোচনা, সাহিত্যকেই কিন্তু পরিপুষ্টি দান করছে। কেমন? তিনি বলেছেন একটি অসাধারণ কথা, যে এই যে মিল করাটা, যেমন তেমন করে শব্দকে মনে করে আমি একটা মিল করে দিলাম বা লোকনিরুক্তি হয়ে যাচ্ছে বিষয়টা, সেই ক্ষেত্রে গেলে কিন্তু পারফেক্ট বিষয়কে হাতছাড়া করে দেওয়া যায়। অর্থাৎ গৌরব যেমন আসে কাজের, তেমন কিন্তু অগৌরবও আসে, এই কথা তিনি বললেন। দেখো, একটা জায়গার কথা বলি, সেটা হচ্ছে শাস্ত্রী মহাশয় একটি অসাধারণ কাজ করেছেন, মানে কথা বলেছেন। তিনি ঐতরেয় আরণ্যক গ্রন্থ থেকে একটা শ্লোক বের করেছেন সংস্কৃতের। শ্লোকটা হচ্ছে বঙ্গাবো গধাশ্চেরোপাদা।
বঙ্গাবহ গধাশ্চের পাদা, এই লাইনটা তিনি বলেছেন। আর এটার ব্যাখ্যা কীভাবে করেছেন দেখো, তিনি বলেছেন যে এই বঙ্গা কথার অর্থ হলো বাঙালি, অবগধা মানে হলো মাগধি বা মাগধা বা মগধা, আর চের পাদা, এই পাদা অংশটাকে বাদ দিয়ে কেবল চেরটাকে ধরেছেন। এই চের হচ্ছে একটি অসভ্য জাতি বা নিকৃষ্ট মানের মানুষ সেই সময় ছিল। চের মানে আরেকটি অর্থ হচ্ছে পাখি। তাহলে তিনি এবার ব্যাখ্যা কী করে করলেন দেখো, ব্যাখ্যা করলেন যে প্রাচীন আর্য মানুষরা এবং ঋষি কবিরা ঋষি মুনিরা কিন্তু বাঙালিদেরকে পুরো ওই যে বঙ্গা বললো, বঙ্গা মানে হচ্ছে বাঙালি, আর মগধা বললো, অবগধাকে বলল মগধা, এবং চের চের শব্দটার কথা তিনি ব্যাখ্যা করলেন পাখি এবং চের নামক জাতি। তাহলে তিনি বলতে চাইছেন যে ওই আর্য মুনি ঋষিরা এবং আর্য মানুষেরা আমাদের এই অনার্য দেশবাসীকে বা বাঙালিদেরকে কি বলে গালি দিত, তিনি বলছেন যে এই বাঙালিদেরকে, মাগধীদেরকে এবং চের জাতির মানুষদেরকে পাখি বলে গালাগালি করেছে। প্রমোদ চৌধুরী এবার ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দিচ্ছেন যে এই কথাটা ভুলও হতে পারে। কিভাবে ভুল হতে পারে? যে কেবলমাত্র একটা জায়গাতে আপনি বিশ্লেষণ করলেন আর সেইটা অনুযায়ী আপনি বললেন যে এটা ঠিক আছে, কিন্তু আপনি একটা পয়াকার দয়াকার পা দা এই পুরো শব্দটাকে বাদ দিয়ে দিলেন, কিন্তু এরও তো কিছু মানে থাকতে পারে। এবার তিনি ব্যাখ্যা করে বলছেন যে দেখুন, বাণভট্ট কিন্তু একসময় বলেছিলেন যে পাখি বলে গালাগাল দেওয়াটা কিন্তু কোনো খারাপ না, বরং প্রশংসাই করা হয়। আমি একটা এক্সাম্পল দিই, প্রমোদ চৌধুরী দিয়েছেন এই প্রবন্ধে। তিনি বলছেন পাখি বলে আগেকার দিনে কি যে কেউ যে কাউকে গালি দিত তার তো মনে পড়ে না, বরং কোনো না কোনো সাপদ প্রাণী নাম করে বা ভূচর প্রাণীর নাম করে গালাগালি করা হতো। যেমন এখন আমরা বলি কুকুর শুয়োর বলে গালি দিই, কিন্তু কখনো তো কাউকে পাখির নাম করে গালাগালি করিনি। বরং পাখি বলতে একটা পাখির উদাহরণ দিই যার নাম হচ্ছে ঘুঘু। কোনো মানুষ যখন প্রচণ্ড চালাকির দ্বারা কোনো কাজ করে তখন আমরা তাকে প্রশংসা করি, ব্যঙ্গ বিদ্রুপ করি, কিন্তু প্রশংসা করেই বলি যে তোমার বুদ্ধি ঘুঘুর বুদ্ধির মতো আছে। তাহলে তো তার পাখির উদাহরণ দিয়ে আমরা কি তাকে ব্যঙ্গ বিদ্রুপ করলাম বা অপমান ভর্ৎসনা করলাম? না, আমরা প্রশংসাই করেছি। অর্থাৎ পাখির নাম দিয়ে কখনো অপমান করা হয়নি, বরং প্রশংসাই করা হয়েছে। তাছাড়া বাণভট্ট একসময় লিখেছিলেন যে তার সমসাময়িক কবিরা অধিকাংশ ক্ষেত্রে সবই হচ্ছে কুকবি যারা, তাদেরকে তিনি বলেছিলেন কোকিল নামে ডাকতেন, কারণ তারা খুব বাচালামি করত এবং প্রচণ্ড কুকর্ম করত। মানে পরিবর্তন নাই কবিতার মধ্যে, শ্লোকের মধ্যে পরিবর্তন নাই, কিছু নতুনত্ব নাই। এই জন্য এই কুকবিদেরকে তিনি বলতেন যে কোকিল। কিন্তু তার পরবর্তী শ্লোকেই কিন্তু আবার বাণভট্ট বলেছেন যে ঘরে ঘরে কুকুরদেরকে পাওয়া যায়, কিন্তু কোনো সরব তো পায় না। এই সরব বলতে আবার তিনি কি বোঝালেন? যে সরব মানে হচ্ছে 8 হাত পা, অর্থাৎ 8টি পা আর 4 যে প্রাণীর 8টি পায়ের মধ্যে 4টি কিন্তু পা, আর বাকি 4টি পা কিন্তু আসলে ডানা। তার মানে তিনি খেচর প্রাণীকে বললেন, অর্থাৎ পাখিদেরকেই বললেন। অর্থাৎ বাণভট্টও কিন্তু কোকিল বলে এই কুকবিদেরকে ভর্ৎসনা করলেও পরবর্তী শ্লোকে গিয়ে কিন্তু বলেছেন যে কুকুর পাওয়া যায়, কিন্তু পাখি তো পাওয়া যায় না। উদার আকাশে যে উড়ে বেড়াতে পারে সেই রকম পাখি চাই আমাদের বাঙালিদের মধ্যে। তো বাণভট্ট কিন্তু অপমান করেননি। আর যদি বাকি থাকে ওই ঐতরেয় আরণ্যক গ্রন্থের ওই শ্লোকটা, তো এবার দেখো প্রমোদ চৌধুরী কীভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে আচ্ছা, শাস্ত্রী মহাশয় নিজের মন খুশি মতো একটা শব্দকে কাটছাট করে নেবেন আর যা খুশি একটা অর্থ বানিয়ে নেবেন, এটা ঠিক নয়। তিনি বলছেন বঙ্গা মানে শাস্ত্রী মহাশয় বের করলেন বাঙালি। চলো ঠিক আছে, বাঙালি বললাম, ঠিক আছে। এবারে অবগধাটাকে মগধা হিসাবে ধরলো। কেন? গধা মানে কিন্তু গাধা। এবার কি হলো? চের পাদা শব্দটাকে তিনি চেরটাকে ধরলেন, পাদা অংশটাকে বাদ দিলেন, কিন্তু চের কথাটার বলতে কিন্তু এখানে পাখিকে বোঝায়, এটা সত্যি। কিন্তু পাদা এই অংশটার মানে কিন্তু সাপ। তাহলে সেই অর্থ অনুযায়ী আমরা বলতেই পারি যে বাঙালিকে এই আর্য ঋষিরা কী বলে গাল দিয়েছে? প্রথমে বাঙালিকে বলেছে বাঙালিরা হলো পাখি, তারপরে হলো সাপ, আর তারপরে হলো একটা গর্ধব অর্থাৎ গাধা। তাই নয় কি? এটাও হতে পারে। উনি যদি ওই রকমভাবে বলতে পারেন তাহলে প্রমোদ চৌধুরী এইভাবে ব্যাখ্যা করতে পারে। কিন্তু পরোক্ষেই সময়ে কিন্তু আবার প্রমোদ চৌধুরী আবার এটাও বলছেন এই প্রবন্ধের লাস্টের দিকে গিয়ে যে এটা নিয়ে অনেকে বিশ্লেষণ করতে গিয়ে যুক্তি তর্ক তৈরি করতে পারেন যে না, এই অবগধা অর্থাৎ গধা মানে যে গাধা, এটা ঠিক নয়, কারণ সেই যুগে বাংলাদেশে কোনো গাধা ছিল না। কিন্তু এইটা কথা বলতে গিয়ে শাস্ত্রী মহাশয় নিজেই বলেছেন যে সে সময় হাতি ছিল, গাধা ছিল না।
প্রশ্ন হলো যে হাতি ছিল বলে আজকে আমাদের আমাদের এলাকাতেও হাতি দেখা যায়, তাই না? বাংলাতেও কিন্তু হাতি দেখা যায়। তার মানে হাতি ছিল বলে হাতি আছে। আজ তাহলে গাধা দেখা যাচ্ছে, তো নিশ্চয়ই তখনও গাধা ছিল, তাই জন্য গাধা দেখা যাচ্ছে। আসলে তিনি কি শুধু পশুর কথা বললেন নাকি অন্য কিছু কথা বললেন, এটা তোমরা একটু ভাবো। ঠিক আছে, তিনি আবার এটাও বলেছেন ঘোড়া নাকি বিদেশ থেকে আনা হয়েছিল, এটার ইতিহাস জানা যায়। কিন্তু গাধাকে তো বিদেশ থেকে আনা যায়নি, গাধার তো কোনো ইতিহাস নাই। তার মানে ভারতবর্ষে গাধা ছিল, তাই গধা মানে গাধা, এটা একদম স্পষ্ট। কিন্তু তিনি এবার আসল ব্যাখ্যাটা করছেন। কি ব্যাখ্যা এবার শোনো। তিনি বলছেন যে এই সব কথা বলে অনেকে তর্ক করতে পারে, কিন্তু ভালো করে জেনে দেখলে বোঝা যাবে। এই যে প্রথম কথাটা আছে বঙ্গা, এই বঙ্গা মানে কিন্তু এই বঙ্গ শব্দটা মানেই যে কেবল বাঙালি তা নয়। সংস্কৃতে বঙ্গ শব্দের অর্থ হলো বৃক্ষ, অর্থাৎ গাছ। এবার ভালো করে ব্যাখ্যাটা বুঝে দেখো। বঙ্গা বলতে গাছ, বৃক্ষ। অবগধা মানে গাধা, চ দিয়ে পাখি, আর ইরপাদা মানে হচ্ছে সাপ। তার মানে আগেকার যে আর্য ঋষিমুনিরা তারা বাঙালিদেরকে অপমান করে কোনো কথা বলতে চাননি। আসলে বাংলাদেশের প্রাকৃতিক বর্ণনা করতে গিয়ে একটা অরণ্যের কথাই বলতে চেয়েছেন। অরণ্যের বর্ণনাতে কি পাওয়া যাবে? বৃক্ষ পাওয়া যাবে, এবং বিভিন্ন জীবজন্তুর কথাই তিনি বলেছেন। বৃক্ষ আছে, গাধা আছে, সাপ আছে, পাখি আছে, এতগুলো কথা বলেছেন। আর এই শাস্ত্রী মহাশয় কী করলো? সঙ্গে সঙ্গে একটা আচমকা কোনো কিছুর সাথে মিল পেল আর সঙ্গে সঙ্গে একটা ব্যাখ্যা করে দিল। এটা ঠিক নয়। এই কথাটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করলেন আমাদের প্রমথ চৌধুরী। এইবার শেষ কথা বলছেন প্রমথ চৌধুরী, আবার টেনে নিয়ে আসছেন বাকি বক্তাদেরকে। তিনি বলছেন হীরেন্দ্র বাবু দর্শনের ব্যাখ্যা করতে গিয়ে দর্শনের নিরুক্ত আলোচনা করেছেন। অর্থাৎ দর্শন শব্দটা কোথা থেকে আসলো, ওর উৎপত্তি কোথায়, সৃষ্টি কীভাবে হলো, কোন ধাতু থেকে, সেটাই হচ্ছে নিরুক্ত। এরপরে তিনি বলছেন যোগেশবাবু বিজ্ঞান শব্দের নিরুক্ত আলোচনা করেছেন। পাশাপাশি কিন্তু যদুবাবু ইতিহাস শব্দের নিরুক্ত করেননি, সে বিষয়ে কিন্তু মনোযোগ দেননি। কেন দেননি জানেন? আমি আপনাকে বলে দিচ্ছি। প্রমথ চৌধুরী লিখছেন ব্যাখ্যায়, তিনি বলছেন ইতিহাসের নিরুক্ত যদি করা যায় তো ধরে নেওয়া যায় যে ইতিহাস শব্দটা এসছে হস ধাতুরূপ থেকে। আর হস মানে হলো হাসা, মানে যারা ইতিহাস নিয়ে কাজ করে তারা আসলে মানুষকে হাসায়। আর শাস্ত্রী মহাশয় যেহেতু বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কাজ করেছেন, তার মানে তিনি মানুষকে হাসাহাসি করিয়েছেন, অর্থাৎ তিনি রসিকতা করেছেন। তিনি যতই পুরানো কথা বলার চেষ্টা করুক না কেন, পুরাণ তত্ত্ব নিয়ে রিসার্চ করার কথা বলুক না কেন, আসলে পুরাতত্ত্বের ছলে তিনি কিন্তু বাঙালি মানুষদেরকে, পাঠকদের সাথে একটা হাসি রহস্য করেছেন, একটা রসিকতা করেছেন। আসলে তার লেখাগুলো সবই হচ্ছে চুটকি সম্প্রদায়ের, এই বলে তিনি শেষ করেছেন। এই চুটকি প্রবন্ধ আসলে একটি সাহিত্য সভা, সাহিত্য সম্মেলনে বেশ গুণী মানুষরা যা যা আলোচনা করেছেন, সে আলোচনার বিরোধিতা করে নতুন একটি তত্ত্বকে তুলে ধরার চেষ্টায় প্রমথ চৌধুরী এই রচনা করেছিলেন, এই প্রবন্ধটি লিখেছিলেন। সেই প্রবন্ধটির নাম হচ্ছে চুটকি প্রবন্ধ। প্রশ্ন কীরকম হতে পারে? ধরে নাও বলবে যে চুটকি প্রবন্ধে চুটকির প্রয়োজনীয়তা কবে থেকে শুরু হয়েছে এবং আজকের সমাজে চুটকির প্রয়োজনীয়তা আছে কি নাই। তাহলে দেখো আমাদের জীবনটাই কিন্তু 2-4 লাইনের শ্লোক, মাঝে মাঝেই মনে হয় জীবনটা কত সুন্দর। আচ্ছা, এটা আমরা স্পষ্ট করে বলি যে জীবনটা কত সুন্দর, তাহলে ভাবো তো এইটুকু বললাম, তাহলে কি সবটা প্রকাশ পেল? না, সবটা প্রকাশ করা যায় না, কিন্তু ওই লাইনটার ভেতরে ঢুকে আছে, লুকিয়ে আছে অনেক কথা। তাহলে একটা লাইন সবার সামনে প্রেজেন্ট হলো যে আমাদের জীবনটা কত সুন্দর, কিন্তু ও কোন অ্যাঙ্গেল থেকে বলেছে, কোন চিন্তাভাবনা থেকে বলেছে, সেই চিন্তাভাবনাগুলোকে যদি লাইন বাই লাইন লেখা যায় না, তো বিশাল একটা হয়তো গল্প লেখা হয়ে যাবে বা উপন্যাস লেখা হয়ে যাবে, তাই না? কেউ কখনো কারোর সাথে কারো দেখা হলে কি বলে? আমি ভালো আছি। আচ্ছা, এই ভালো থাকার পেছনে কারণ কতগুলো হচ্ছে কেউ ভেবে দেখেছে? কত কারণ! তো এত লেখার দরকার নাই, এত লিখতে গেলেই লেখা হবে, আর ছোট করে লিখলেই সেটাকে চুটকি বলে অপমান করা হবে, এই কথাতে বিশ্বাস করেন না প্রমথ চৌধুরী। তাই তিনি মানুষের জীবনকে, মানুষের কাজকর্মকে কখনোই চুটকি বলে অপমান করতে চাননি। তিনি বলতে চেয়েছেন বৃহৎ লেখা বৃহৎ লেখার জায়গায়, ছোট লেখা ছোট লেখার জায়গায়। কিন্তু ছোট লেখাকে অপমান করার দরকার নেই, ছোট থেকে বড় হয়েছে লেখাগুলো। আগের যে পুরাণ তত্ত্বগুলো, শাস্ত্র সাহিত্যগুলো সবই তো ওই ছোট ছোট অংশই শ্লোকের মধ্যে লেখা, 4 লাইন 5 লাইনের। তাহলে সেগুলোকে কি চুটকি বলে অপমান করতে হবে? যদি সেটাই হয় তাহলে পুরো সংস্কৃত সাহিত্যকে অপমান করা হয়। আর যদি মনে করে সবাই মিলে
যে এইভাবে করে বললেই শুধু বলা হবে যে না বাঙালি তো বড় কিছু লিখছে না, ফলে বাঙালি কিছুই হচ্ছে না, বাঙালির কিছু হচ্ছে না, এই কথা প্রমোদ চৌধুরী বিশ্বাস করেন না। তিনি মনে করেন সময়ের সাথে সাথে রুচিবোধেরও পরিবর্তন হচ্ছে, সত্যটাও কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। এটাকেই তো আধুনিকতা বলে, তাই না? আধুনিকতা কাকে বলে? সাহিত্য হোক, দর্শন হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, নতুন নতুন করে চিন্তাভাবনায় পরিবর্তন আসছে। ঠিক আছে? তো এইটা ধীরে ধীরে হচ্ছে, কিছু তো হচ্ছে, কিন্তু সোজাসুজি তুমি বলবে যে না কিছুই হচ্ছে না বাঙালির, বাঙালি ইতিহাসও খুঁজতে পারে না, বাঙালি বিজ্ঞানকেও সুন্দর করে প্রয়োগ করতে পারে না, সে দর্শনের সত্য মিথ্যা বিচার বিশ্লেষণ করতে পারে না, সাহিত্য চর্চা তো করেই না, সব কিছুতেই চুটকি বলে তোমরা ব্যঙ্গ করবে, এটা হতে পারে না। হচ্ছে, কিছু তো হচ্ছে। এই ছিল চুটকি আলোচনা। চুটকি প্রবন্ধটা তোমরা গুগলে সার্চ করলেই পাবে। গুগলে লিখবে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ, সার্চ করবে এবং সেখানে পিডিএফ পাবে, তোমরা অনলাইনে সেটা পড়তে পারবে। কেমন? তো সেটা পড়ো, টেক্সট পড়ো, এই আলোচনাটা একবার না হবে দুবার শোনো এবং সেইগুলোকে বিশেষ বিশেষ শব্দগুলোকে নোট করো, আর তারপরে একবার টেক্সট পড়ে নাও। যা কোশ্চেন আসবে না জাস্ট তুমি ব্যাখ্যা সুন্দর করে লিখতে পারবে, এইটুকু আমার গ্যারেন্টি আছে। ঠিক আছে? তারপরে যদি কোনো প্রশ্ন থেকে যায়, কোনো সমস্যা থেকে যায়, তোমরা কমেন্টে জানাতে ভুলবে না একদম। আর অবশ্যই শেয়ার করে এটা অনেকের কাছে ছড়িয়ে দাও, কারণ অনেকেরই পরীক্ষার জন্য আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছে বেশ কিছুদিন থেকেই। আমি কাজ করছিলাম না, যাই হোক বিভিন্ন কারণবশত, তো আজকে দিলাম। তো সবার কাছে যেন এটা পৌঁছে যায় আলোচনাটা, এবং আরও নতুন নতুন কারা কী টপিক নিয়ে আলোচনা চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে কমেন্টগুলো, যে টপিকের উপরে বেশি কমেন্ট থাকবে সেই কমেন্টগুলো, সেই টপিকগুলোকেই আমি সবার আগে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। যেটার অনেকের বেশি প্রয়োজন আছে সেটাই নিশ্চয়ই আলোচনা করবো তাড়াতাড়ি, তাই না? আর সবগুলো টপিক নিয়ে তো একদিনই আলোচনা করা যায় না, সেটার জন্য স্টাডির প্রয়োজন হয়। কেমন? তো আমারও একটু সময় লাগবে, কিন্তু আমি ধীরে সুস্থে দেবো, অবশ্যই দেবো। তোমরা সবাই ভালো থেকো, যারা সঙ্গে আছো, যারা সাবস্ক্রাইব করে আছো পাশে, যারা আমাকে প্রতি মুহূর্তে ইন্সপায়ার করছো, দাদা তোমার এই আলোচনা ভালো লেগেছে, বা তোমার এই আলোচনাটা আমি লিখতে পেরেছি, ব্যাখ্যা খুব ভালো, কি পরীক্ষা আমার খুব ভালো হয়েছে, বা রেজাল্ট বের হলো, অনেকেই তোমরা কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে, মন থেকে বলছি, ভীষণ ভালো লাগছে, আর এই কাজে আমি উৎসাহিত হচ্ছি। তো তোমরা এইভাবেই তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, যেখানে যেখানে সমস্যা হবে অবশ্যই জানাবে, ভালো মন্দ কথা শেয়ার করবে, ভালো লাগে শুনতে। আর এইভাবে আমি কাজের প্রতি যেন এগিয়ে যাই সেই শুভেচ্ছা অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে অভিনন্দন জানাই। নতুন করে বাঁচো, নতুন করে পড়াশোনা করো, আর নতুন করে জীবনকে, নতুন করে কিছু জীবনকেও রচনা করার চেষ্টা করো, কারণ জীবনটা তো, জীবন কিন্তু বাস্তবে একটা রচনা, আবার সেটাকে নতুন করে রচনা করতেও হয়, তাই না? তো জীবন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, তোমরা এবার কেন বসে থাকবে? নতুন নতুন করে ভাবো, নতুন কাজ করো, নতুন পড়াশোনা করো, এবং উদারভাবে এই শিক্ষা জীবনকে কাজে লাগাও। কেমন? ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন কোনো টপিক নিয়ে, নতুন আলোচনা নিয়ে তোমাদের সাথে। ভালো থেকো, নমস্কার।